তো নারীবাদ নিয়ে চ্যাটজিপিটির সাথে হালকা গল্প করতেছিলাম এবং আমি আপনাকে চ্যাটজিপিটি যে ইবলিস দ্বারা ইন্সপায়ার্ড এটার আমি একটা উদাহরণ দেই আপনাকে। কারণ সে আল্ট্রা লিবারালিজম দ্বারা ইন্সপায়ার্ড। আচ্ছা, চ্যাটজিপিটিকে আমি প্রশ্ন করলাম যে আচ্ছা, তো পৃথিবীতে তুমি যেহেতু আমি অর্গানাইজেশনাল সাইকোলজি পড়াশোনা করছি, তো রিস্কি জব কোন জবে রিস্ক বেশি, ইমোশনাল রিস্ক বেশি, স্ট্রেস বার্নআউট বেশি, অর্থাৎ কোন কাজে মানুষের ঝুঁকি বেশি, সেটা নিয়ে আপনার তার সাথে আলোচনা করতেছি। এখন স্বাভাবিকভাবেই যেমন ফায়ার ফাইটিং এমন একটা পেশা যেখানে ঝুঁকি বেশি। ঠিক আছে? পাইলটদের কিছু ক্ষেত্রে স্ট্রেস বেশি কারণ তাকে রেস্টলেস নাইট কাটাইতে হয়। এর মধ্যে তার আলাদা ব্রেক লাগে। যারা সাবমেরিনে কাজ করে তাদের ঝুঁকি বেশি। কিছু পেশায় ঝুঁকি বেশি। সো অর্গানাইজেশনাল সাইকোলজি নিয়ে তার সাথে চ্যাটজিপিটির সাথে হালকা আলাপ করতেছি। আমি তাকে জিজ্ঞেস করলাম, "আচ্ছা, মেয়েদের জন্য কোন কাজে ঝুঁকি অনেক বেশি?" সে কিছু কাজ বলল। তখন আমি তাকে প্রশ্ন করলাম, আমেরিকান সাইকোলজি অ্যাসোসিয়েশন সহ, বিএমজে সহ বিভিন্ন বড় পাবলিশাররা যেখানে বলছে যে সেক্স ওয়ার্কার হিসেবে নারীরা যখন কাজ করে, যৌনকর্মী হিসেবে নারীরা যখন কাজ করে, তখন তাদের মানসিক স্বাস্থ্যের এবং শারীরিক স্বাস্থ্যের ভীষণ রকম ঝুঁকি হয়। তুমি কেন এটা মেনশন করলা না? চ্যাটজিপিটিকে প্রশ্ন করলাম। এই তো এখন সে পিছলানো শুরু করছে। আমাদের প্রথম স্পন্সর স্কাই বাই বিডি, যাদের মাধ্যমে আপনি চায়না থেকে যে কোনো প্রোডাক্ট আনতে পারছেন। অলরেডি 2 লক্ষর বেশি উদ্যোক্তা তাদের সাথে ব্যবসা করে উপকৃত হচ্ছে। তাদের ওয়েবসাইটে আরো ডিটেইলস আছে। সে বলতেছে, "না, আসলে এইটার ঝুঁকি আছে, কিন্তু ঝুঁকির জন্য তারা দায়ী না।" আমি তাকে বললাম, "ঝুঁকির জন্য কে দায়ী এইটা তো আমি প্রশ্ন করি নাই। আমি বলছি এটা সিম্পল কথা যে যারা সেক্স ওয়ার্কার তাদের সিগনিফিক্যান্ট ঝুঁকি আছে। তাদের ডিপ্রেশন রেট এভারেজের থেকে অনেক বেশি, অ্যাংজাইটি রেট অনেক বেশি, তাদের সুইসাইড রেট অনেক বেশি, অ্যাডিকশনের রেট অনেক বেশি, তাদের অনেক বেশি এভারেজের থেকে। এবং এটা রিসার্চে অনেকগুলো রিসার্চে এটা আসছে। আমার কথা হচ্ছে গিয়ে যে ভাই এটা ঝুঁকিপূর্ণ, তোমার এটা মাইনে নিতে অসুবিধা কি?" তো চ্যাটজিপিটি বলতেছে যে আবার পিছলাইতেছে। বলছে যে না, এটার উত্তরটা কমপ্লিকেটেড। আমি বললাম, "কি কমপ্লিকেটেড? এটা তো ইয়েস অ্যান্ড নো। ঝুঁকিপূর্ণ কি ঝুঁকিপূর্ণ না?" সে এটার উত্তর দিল না। আপনি কথা বলে দেখতে পারেন তার সাথে, ফাজিলের সাথে। সে যেটা বলল সেটা হচ্ছে গিয়ে যে এইটার মূল কারণটা হচ্ছে এটার জন্য সমাজ দায়ী। আমি বললাম, "সমাজ কিভাবে দায়ী?" সে যেটা বলল সেটা হলো যে সমাজ দায়ী। কারণটা হইল যে সমাজ এমন একটা বয়ান তৈরি করছে, ন্যারেটিভ তৈরি করছে, যেই ন্যারেটিভে সেক্স ওয়ার্কিংটা খারাপ। এইজন্য সেক্স ওয়ার্কারদের ঝুঁকি বেশি। আমি বললাম, "নট নেসেসারিলি।" আমি বললাম যে এই যে ধরেন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস, সেটার জন্য তো আসলে সমাজ তো এটা কন্ট্রোল করতে পারবে না। অথবা যখন একটা সেক্স ওয়ার্কার তার ফাইন্যান্সিয়াল ডেসপারেশনের জন্য এমন কোনো কন্ট্রাক্ট সাইন করে যেই কন্ট্রাক্টের মাধ্যমে তাকে অ্যাবিউজ করা যায়, এভাবে করে প্রচুর পুরুষ লিগালি বের হয়ে যাচ্ছে, সেটার ক্ষেত্রে আপনি কি বলবেন? অনেক ক্ষেত্রে তো সমাজের বয়ান এখানে কাজ করতেছে না। মেয়েরা জাস্ট একটা ঝুঁকিপূর্ণ কাজে আছে। তুমি এটা বলতে পারো যে মেয়েরা আর্থিক প্রেশারে বাধ্য হয়ে এই কাজটা করতেছে, বাট তুমি তো এটা ডিনাই করতে পারো না যে এটা একটা প্রচন্ড ঝুঁকিপূর্ণ কাজ। সে বলছে, "না, সমাজ এটাকে এভাবে আইডেন্টিফাই করে, সমাজ এটাকে রেসপেক্ট করে না, ইত্যাদি। আজকের ভিডিও পাওয়ার্ড বাই আম্রপালি, আপনার ইফতারের সাথী। ইউ সি, সে জানে এটা ঝুঁকিপূর্ণ, কিন্তু তাকে শেখানো হয়েছে, কারণ বিভিন্ন ফিলোসফার, বিভিন্ন সোশ্যাল সায়েন্টিস্ট তাদের ফিলোসফি দিয়ে এটাকে বারবার পুশ করতেছে, এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি যারা এই প্রস্টিটিউশন থেকে বেনিফিটেড হয় তারা নিচ্ছে। কিন্তু আপনি যদি তাদের বয়ানের শুরুটা দেখেন, তাদের বয়ানের শুরুটা হচ্ছে গিয়ে পরিষ্কার নারীবাদ। আমরা মেয়েদের অধিকার নিশ্চিত করতে চাই, নিরাপত্তা নিশ্চিত করতে চাই। কিন্তু আপনি যখন এটা শেষে গিয়ে দেখেন, এটার ফানেলের শেষে, আপনি যদি এটাকে একটা মার্কেটিং ফানেল চিন্তা করেন, যে মার্কেটিং ফানেলের শুরুতে হচ্ছে গিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কিভাবে স্টার্ট হয়, আমরা নারীদের অধিকার রক্ষা করতে চাই, নারীদের শিক্ষার অধিকার, নারীদের চিকিৎসা, ইত্যাদি, নারীদের সবকিছু ভালো। আপনার মনে হবে খুব ভালো মানুষ, ভালো কথা। আপনি যখন ফানেলের শেষে গিয়ে দেখবেন, আপনি দেখবেন এটা প্রস্টিটিউশন বাড়াচ্ছে, এবং প্রস্টিটিউট হিসেবে মেয়েরা হ্যাপি না। আপনি দেখবেন যে আমেরিকাতে একটা মেয়ে যে একটা অশ্লীলতার ওয়েবসাইটে নিজের শরীর এবং চামড়া বিক্রি করতেছে অনলাইনে, সে তার বাবার সাথে ঝগড়া করতেছে, "তুমি মাসে কয় টাকা কামাও? আমি তো অনলাইনে, তুমি সপ্তাহে যেটা আয় করো আমি এক রাতেই সেটা আয় করি আমার ঘরে বসে, জাস্ট শরীর আর চামড়া বিক্রি করে।" খেয়াল করেন, ইবলিস এক্স্যাক্টলি এভাবে কাজ করে। এখন হ্যাঁ, আমি এগ্রি করি যে আমি অবশ্যই এটা মানি যে নারীরা নানাভাবে নির্যাতিত। পুরা মানুষের ইতিহাসে নারীরা অনেক ক্ষেত্রে তাদেরকে এক্সপ্লয়েট করা হয়েছে, এবং সবচেয়ে খারাপ এক্সপ্লয়েশনটা ওয়েস্টে এপস্টিনের মতো ফাইলগুলোতে আমরা দেখি। সবচেয়ে খারাপ এক্সপ্লয়েটটা যত না বেশি এই ব্রাউনরা করছে, তার থেকে তো বেশি হোয়াইটরা করছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে ইভেন একটা কি বলবো, ইরাকের মতো একটা দেশে বা ইরানের মতো একটা দেশে যদি কেউ রেপ করে তাকে সর্বোচ্চ শাস্তি পাইতে হয়। আর আমেরিকাতে যখন এরকম সেক্সুয়াল অ্যাসল্ট করে একটা মানুষ প্রেসিডেন্ট হয়ে দিব্যি ঘুরে বেড়াইতেছে এবং বড় কথা বলতেছে, তো যেই মানুষটার জেলখানায় থাকার কথা এবং সর্বোচ্চ শাস্তি পাওয়ার কথা নারীদেরকে এক্সপ্লয়েট করার জন্য, এবং এপস্টিন ফাইলে যার নাম বারবার আসছে, সেই ডোনাল্ড ট্রাম্প, সে তো আমেরিকার প্রেসিডেন্ট। আর ওই একই ডোনাল্ড ট্রাম্প যদি একটা ধরেন ইরান বা ইরাকের সাধারণ নাগরিক হইতো, বা সৌদি আরবের সাধারণ নাগরিক হইতো, তার আজকে ভীষণ শাস্তি হইতো। তো ইউ ক্যান ক্লিয়ারলি সি, তো ইরানকে নিয়ে এত খারাপ কথা বলা হয়, কিন্তু ইরানি নারীরা
কি পরিমাণ মাস্টার্স এবং পিএইচডি করছে, আপনি যদি শুধু স্ট্যাটিস্টিক্স দেখেন আপনি অবাক হয়ে যাবেন যে ইরানের নারীরা পড়াশোনায় কত আগায় আছে, এবং ডেফিনেটলি তাদের দেশ এবং সরকার পড়াশোনায় তাদেরকে আগায় থাকার সুযোগ দিছে বলেই তো। হ্যাঁ, এখানে অনেক রকম সাপ্রেশন আছে। আমি ইরানের সরকারের অনেক সমালোচনা করি অনেকগুলা কারণ। ইরানের গভর্নমেন্টের, ইরানের রেজিমের অনেক উইকনেস আছে, অনেক প্রবলেম আছে, অনেক ভুল আছে, অনেক করাপশন আছে, অনেক অযোগ্যতা আছে, কোনো সন্দেহ নাই। বাট তারা নারীর শিক্ষাকে যদি গত 30 বছর ধরে অ্যালাউ না করতো, তাহলে এই পরিমাণ মাস্টার্স এবং পিএইচডি ইরানের মেয়েরা কোত্থেকে করলো, যদি ওই কালচারটা তারা অ্যালাউ না করতো। উইচ মিনস তারা বারবার মিথ্যা কথা বলে। আরেকটা এক্সাম্পল দেই এবং তারপরে বলবো যে শয়তান কিভাবে কাজ করে। আপনি জাস্ট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যদি যে কোনো দেখেন, আপনি বুঝতে পারবেন যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ইজ নাও মোর পাওয়ারফুল দেন ইউনাইটেড নেশনস। তারা হচ্ছে গিয়ে ডিপ স্টেটের মুখপাত্র, এবং তার 98% ছেলে যারা পার্টিসিপেট করে সব বড় লোক, মোস্টলি কি বলবো রিচ হোয়াইট ম্যান। ফোর্বস বলতেছে, জিকিউ বলতেছে, ওদের ম্যাগাজিন বলতেছে, আমি বলতেছি না, যে পৃথিবীর যত নামি দামি প্রস্টিটিউট আছে তারা সবাই ওই সময়ে ওই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যাওয়ার জন্য অস্থির পাগল হয়ে যায়। আসলেই কি নারীবাদ এটাই চাইছিল? এটাই তো হইলো। সারা পৃথিবীর ইতিহাসে বলে অনেক কিছু রেকর্ড, বাট একটা রেকর্ডের কথা আমরা খুব কম শুনি, সেটা হলো পৃথিবীতে এখন যেই পরিমাণ পতিতাবৃত্তি আছে সেটা পৃথিবীর ইতিহাসে কেউ কখনো কল্পনা করে নাই। এবং পতিতাবৃত্তি এতটা ছড়ায় যেতে পারে সারা পৃথিবীতে, এত সহজে, এত গ্লোবাল হইতে পারে, এত একসেপ্টেড আর নর্মালাইজ হইতে পারে, এটা পৃথিবী কখনো দেখে নাই। এবং এটা শুরুটা হয়েছিল 1960s এবং 1970s ইউরোপের সেক্সুয়াল রেভলিউশনের মাধ্যমে। এবং অবভিয়াসলি তার সাথে ডিভোর্স রেট বেড়ে গেছে অনেক, তার সাথে নারী নির্যাতন বেড়ে গেছে অনেক। নারীদের কোনো প্রবলেম তো সলভ হয় নাই, কারণ নারীদের কোনো প্রবলেম সলভ করা, এখানে যারা মানে ওই ইবলিস দ্বারা ইন্সপায়ার্ড, তারা না বুঝে ইন্সপায়ার্ড, তারা তো জানতো না, তারা তো ভাবছিল তাদের মধ্যে অনেক নারী, আমি শিওর তারা আসলেই ভালো চিন্তা করে এবং ভালো চিন্তা করছে যে হ্যাঁ মেয়েদের জন্য ভালো কিছু আমরা করতে চাই। বাট ইভেনচুয়ালি মেয়েরা তো ভালো নাই। আপনি কোনো রেটে দেখাইতে পারবেন না কোনো গবেষণায় যে 1950s এর থেকে ওয়েস্টে এই 2026 সালে মেয়েদের ডিপ্রেশন, অ্যাংজাইটি, সুইসাইড, সেক্সুয়াল ভায়োলেন্স অ্যাকচুয়ালি কমে নাই। আপনি যদি গবেষণাগুলো দেখেন, আমি দেখি না, অ্যাটলিস্ট পাইলে আমাকে দেখায়েন যেটা অ্যাকচুয়ালি প্রপারলি করা হয়েছে, যেটা আসলেই কোনো বড় রকম বায়াসিস নাই। আমার মানে কোনো কট্টর মুসলমানের করার কোনো দরকার নেই, আমি জাস্ট জেনুইন রিসার্চের কথা বলতেছি। তাহলে তো প্রবলেম সলভ হইল না। এবং যেই নারীদের একটা বড় অংশ এত মানে খারাপ পুরুষতান্ত্রিক সমাজ বলয় ভাঙতে হবে বলে চিৎকার করত, তারা আলটিমেটলি একটা অংশ, তাদের সবাই না, ডেফিনেটলি একটা অংশ ওই কি বলবো অ্যাংরি হোয়াইট মেনের প্রস্টিটিউট হওয়ার জন্য ডেসপারেট। হোয়াট ডাজ ইট টেল ইউ? এখানে একটা জিনিস বলি যে আমি নিজেও মাঝে মাঝে চিন্তা করি যে আমি যদি মেয়ে হইতাম এবং আমি যদি টিনেজার হইতাম এই যুগে, আমিও হয়তো নারীবাদী হইতাম। কারণ আমার কাছে মনে হইতো বয়ানটা তো ভালো, আসলে তো মেয়েরা অনেকভাবে নির্যাতিত সারা পৃথিবীতে সব সময়, আসলে তো মেয়েদেরকে অনেক অধিকার দেওয়া হয় না। ইটস ট্রু, আমাদের সমাজে এখনো কি মেয়েদেরকে অনেকভাবে বঞ্চিত করা হয় না? হয়। অনেক সময় কি মেয়েদেরকে শারীরিকভাবে, মানসিকভাবে নির্যাতন করা হয় না? হয়। ইটস ট্রু। তাহলে তো নারীবাদের পক্ষে তো যুক্তি আছে, আসলেই যুক্তি আছে। ইসলাম কি নারীদের নির্যাতন করার ব্যাপারে মানে মুসলিম উম্মাকে অনেক বেশি সতর্ক করে নেই? করছে। ইসলামে নারী এবং পুরুষের মধ্যে কে ভালো? যার তাকওয়া বেশি। নারী এবং পুরুষের মধ্যে কার রোজা কবুল হবে? যে ঠিকভাবে করবে। কার সালাত আল্লাহর কাছে বেশি পছন্দনীয়? যার সালাত কোরআন সুন্নাহ অনুযায়ী সবচেয়ে বেশি সুন্দর। এমন না যে পুরুষের সালাত বেশি সুন্দর অথবা পুরুষরা জান্নাতের উপরে থাকবে, নারীরা নিচে থাকবে, না। যার তাকওয়া বেশি, যার ঈমান বেশি, সে আল্লাহর কাছে বেশি প্রিয়। সে পুরুষ হোক কি নারী। এটা কোরআন হাদিসের বক্তব্য, স্পষ্ট বক্তব্য। কোনো ভুল নাই, কোনো মিস নাই। একদম ক্লিয়ার, বারবার আসছে। এবং একজন আরেকজনকে কি বলা হয়েছে? পুরুষ এবং নারী বাদুকুম মিন বাদ। একজন আরেকজনকে কি করবে? একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করবে, প্রতিদ্বন্দ্বী হবে না। কিন্তু নারীবাদে আমি আপনাকে একটা ইবলিসের ঘটনা না বললেই না। এটা হচ্ছে গিয়ে দ্বিতীয় আকাবার পরের ঘটনা। অ্যাপ্রক্সিমেটলি দ্বাদশ অথবা ত্রয়োদশ মানে মানে ইয়েতে বছর, নবুয়তের থেকে হিসাব করলে, ঠিক আছে? নবুয়তের থেকে 10-12 বছর পরে দ্বিতীয় আকাবাটা কি ছিল? মক্কায় একটা সিক্রেট মিটিং। আকাবা হচ্ছে কতগুলো পাহাড়, তার নিচে মদিনা থেকে একটা বড় দল আসে, তাদের সাথে বেসিক্যালি যারা আনসার, তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চুক্তি হয় যে এই আনসাররা যে কোনো মূল্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিফেন্ড করবে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ইয়াত্রিবে যায়, মানে মদিনাতে যায় মক্কা থেকে। এই সিক্রেট মিটিংটার কথা যখন কুরাইশরা জানতে পারে, তখন কুরাইশরা একটা মিটিং স্টার্ট করে এবং তারা বলে সেই মিটিংয়ে ইবলিস জয়েন করে। এবং মিটিংটার মূল বিষয়টা ছিল যে মুসলমানরা দলে দলে যদি মদিনায় চলে যায়, মদিনা তারা একটা বড় বেস তৈরি করবে, তারা তখন মক্কার উপরে আক্রমণ করতে পারে এবং তারা এই যে হজ কেন্দ্রিক যে ব্যবসাটা করে, সেই ব্যবসায় একটা বড় ক্যারাভান দল মদিনা হয়ে আসে। তো সেই সাপ্লাই চেইনেও তারা একটা বিরাট ডিসরাপশন তৈরি করতে পারে। অর্থাৎ মানে কুরাইশদের যে আধিপত্য, সেই আধিপত্যের হুমকি মুসলমানরা হয়ে যাচ্ছে মদিনায় সংঘবদ্ধ হয়ে। এই জন্য তারা একটা মিটিং করতেছে এবং তারা সব
প্রচণ্ড রকম রাগান্বিত যে কিভাবে এটা একটা ব্যবস্থা করা যায়। কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাপারে একটা ব্যবস্থা করা যায়। কারণ তারা কোনোভাবেই চাচ্ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে যাক এবং সেখানে গিয়ে সে একটা ঘাঁটি তৈরি করুক। ওই মিটিংয়ে স্বয়ং কে উপস্থিত ছিল? সে ইবলিস। সে উপস্থিত ছিল একজন সম্মানিত বৃদ্ধ হিসেবে। এমন একজন বৃদ্ধ যাকে ওই কুরাইশের যারা তারা সম্মান করে। অন্য গোত্রের কিন্তু আন-নাজদ গোত্রের যাকে সম্মানিত করে। অর্থাৎ সে তার নিজের রূপে আসে নাই। ইবলিস আসছে একজন বৃদ্ধ মানুষের রূপে। এসে মিটিংয়ে জয়েন করছে। খেয়াল করেন তার রোলটা। তার আগে আপনি দেখবেন যে নারীবাদ যেখানে নারীর কল্যাণ করার কথা, কিভাবে নারীবাদের মাধ্যমে নারীর কল্যাণ যত না হইতেছে তার থেকে বেশি নারীরা আসফালা সাফিলিন হয়ে যাচ্ছে। ইন দ্য সেন্স তারা নিজেরা ডিপ্রেশন, অ্যাংজাইটি, অ্যাডিকশনের আরো কারণ হচ্ছে। তারা যে সমস্যাটার সমাধান করতে চাইছিল, সেই সমস্যাটার সমাধান হচ্ছে না, সমস্যাটা আরো বাড়ছে। পৃথিবীতে আরো বিলিয়নিয়াররা পুরুষ হচ্ছে। আরো মানে পুরুষদের আধিপত্য আরো বাড়ছে এবং মেয়েরা আরো বেশি এক্সপ্লয়েটেড হচ্ছে। মেয়েদের সমস্যার সমাধান করতে পারে নাই পশ্চিমারা। কোনো দিক থেকেই না। ইবলিস কিভাবে কাজ করে এখানে এটা খুব ইম্পোর্টেন্ট, খুবই ক্রিটিক্যাল। দেখেন জিনিসটা। এখন আপনি হয়তোবা মনে করবেন যে ইবলিস এই মিটিংয়ে আছে এবং ইবলিস সরাসরি বলবে যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করো। ইবলিস কিন্তু এই কাজটা করে না। ইবলিস কিছুই বলে নাই। ইবলিস ১ম এ চুপ করে বসে আছে। তো ১ম এ মিটিং স্টার্ট হইলো এবং এটা আপনি রাহিকুল মাকতুম সহ বিভিন্ন সিরাতে আপনি পাবেন। তো মিটিং যখন স্টার্ট হইলো, মিটিং এর ১ম এ একজন বলল যে আমরা একটা কাজ করি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এলাকা থেকে বের করে দেই। মানে মক্কা থেকে বের করে দেই। সাথে, সাথে ইবলিস যে একজন বৃদ্ধর বেশে আসছে, সম্মানিত বৃদ্ধর বেশে, সে বলল যে, "না, তোমার এই বুদ্ধিটা ভালো না।" কেন? কারণ ওকে তুমি যদি মানে বের করে দাও, ঘরছাড়া করো, সে তো গিয়ে মদিনায় চলে যাবে। ওইখানে গিয়ে ঘাঁটি বানাবে। তোমার তো কোনো লাভ হবে না। ঠিক আছে। তখন আরেকজন পরামর্শ দিল। পরামর্শ কি দিল? আমরা একটা কাজ করি, আমরা তাকে যাবজ্জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কারাদণ্ডের মধ্যে আমরা রাখি। সে কারাগারে থাকুক। তখন আবার ওই যে ইবলিস যে বৃদ্ধর বেশে আসছে, সে বলল, "না, তোমার বুদ্ধিটা ভালো না।" সে কারাগারে থাকবে। কারাগারের অন্য মানুষকেও সে ইসলাম ধর্মে নিয়ে আসবে। আস্তে, আস্তে কারাগারের ভিতরে তার জনপ্রিয়তা হবে। একসময় তার অনুসারীরা কারাগার ভেঙে বের করবে এবং মক্কা দখল করবে। খেয়াল করেন, সে কিন্তু কোনো বুদ্ধি দিচ্ছে না। সে অন্যের বুদ্ধিকে সে কি করতেছে? সে চেঞ্জ করতেছে। সে কি করতেছে? করতেছে। সে কি করতেছে? সে এটাকে নাজ করতেছে। NUDGE নাজ। নাজ মানে হচ্ছে গিয়ে একজনকে একটা দিকে পুশ করা। খুব পোলাইটলি। ডাইরেক্টলি না, ইনডাইরেক্টলি। ৩ নাম্বারে আবুল আহাব বলে উঠল যে, "না, আমি একটা বুদ্ধি বাইর করছি। আমরা সব বিভিন্ন গোত্র থেকে আমরা কিছু শক্তিশালী যুবক নিব এবং তারা সবাই মিলে সরাসরি মুহাম্মদকে হত্যা করবে। সবাই মিলে যেহেতু হত্যা করবে, কোনো এক গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না। তো সবার বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে ওরা হেরে যাবে। তাই আমরা সবাই মিলে আমরা শক্তিশালী যুবকদেরকে দিয়ে রাতের আঁধারে ঝাঁপায় পড়ব, হত্যা করব।" আবুল আহাব বলল। সাথে, সাথে বৃদ্ধ খুশি হয়ে গেল। ওই যে ইবলিস যে বৃদ্ধ, সে বলল, "হ্যাঁ, এইটা একটা চমৎকার বুদ্ধি, এইটাই করা উচিত।" তখন সবাই এগ্রি করলো এবং তারপরে তারা হত্যার ষড়যন্ত্র শুরু করলো। যদিও তারা শেষমেশ হত্যা করতে পারলো না, এটা আমরা জানি। তারা গিয়ে দেখলো ওই শোবার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, এখানে আলী রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছে। কিন্তু খেয়াল করেন, ইবলিসের রোলটা খেয়াল করেন। ইবলিস কিন্তু সরাসরি বলে নাই, "এটা করো, এটা করো না, হত্যা করো।" না, ইবলিস ছিল। কিন্তু ইবলিস কি করছে? আস্তে করে এই চিন্তার গতিপথটাকে ওই দিকে নিয়ে গেছে যেই দিকে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামের দিকে যাবে, যেটা সবচেয়ে বেশি জঘন্য কাজ। সে কি করছে? সে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে যেভাবে প্রভাবিত করছে, একইভাবে সে দেখেন মিটিং এর ডিসকাশনটাকে সে প্রভাবিত করছে। এবং এইভাবে ইবলিস কাজ করে। ইবলিস আপনাকে সরাসরি বলে না একটা মেয়েকে রেপ করো, ওরে কিডন্যাপ করো, না। সে আস্তে আস্তে আপনাকে প্রভাবিত করে। এবং সে কি করছে? নারীবাদের মূল বয়ানটা তো খুব সুন্দর। আমরা মেয়েদের অধিকার রক্ষা করতে চাই, নিরাপত্তা দিতে চাই। মেয়েদের অধিকার দেওয়া হচ্ছে না। মেয়েরা নিরাপত্তার কি বলবো, নিরাপত্তাজনিত সমস্যায় আছে, হুইচ ইজ ট্রু। এদের কথা সত্য। কিন্তু এইটাকে আস্তে, 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 আস্তে মেয়েটাকে বলছে, "ও, তোমার তো অধিকার লাগবে।" হ্যাঁ, অধিকার লাগবে। অধিকারের জন্য কি লাগবে? তুমি রাস্তায় দাঁড়ায় সিগারেট খাবা, গাঁজা খাবা। তাহলে তোমার অধিকার প্রতিষ্ঠিত হবে। হ্যাঁ, এটাই দরকার তোমার। তাহলে তোমার অধিকার, তোমার অধিকার প্রতিষ্ঠার জন্য তোমার আব্বা আম্মার সাথে তুমি খারাপ ব্যবহার করো। তাহলে তোমার অধিকার প্রতিষ্ঠা হবে। তোমার আব্বা খুব কি বলবো, মনে হচ্ছে তোমার আব্বা তোমাকে নির্যাতন করতে আসতেছে। কারণ সে তোমার আব্বা তোমাকে শালীন পোশাক পরতে বলছে। তাই তোমাকে কি করতে হবে? তোমাকে তাকে দেখাই দিতে হবে। কিভাবে দেখাই দিতে হবে? তুমি বাসায় একটা বয়ফ্রেন্ড নিয়ে এসে ঘুমায় থাকো এবং প্রতি ১ মাস পর ডিফারেন্ট বয়ফ্রেন্ড আনো। তাইলে তুমি দেখাইতে পারো তোমার আব্বাকে যে তুমি আসলে একজন অ্যাডাল্ট। তুমি একটা টক্সিক প্যাট্রিয়ার্কির বিরুদ্ধে তুমি একটা শক্ত অবস্থান নিলা। ওয়েস্ট এটা হচ্ছে? ওয়েস্টে কেন? বাংলাদেশে এগুলো হচ্ছে। বাংলাদেশে এসব কেস এখন হচ্ছে। প্রবাসী বাংলাদেশীদের বাসায় এসব কেস হচ্ছে। কিন্তু এটা কিন্তু একদিনে হয় নাই। এই মেয়েটাকে কিন্তু একদিনে ভুল বোঝানো হয় নাই। এখন এখানে কোনো সন্দেহ নাই যে মুসলমানদের মধ্যেও অনেক অবিচার আছে। আমাদের মুসলিম সমাজে নারীদের অনেক অর্থ সম্পদ বাজেয়াপ্ত করা হয়। কিভাবে? দেখা যাচ্ছে যে মেয়েকে মা মারা যাওয়ার পরে সম্পত্তি থেকে বঞ্চিত করতেছে ভাইরা। এটা হচ্ছে। সো নারীবাদের যুক্তি আছে, অবশ্যই
অবশ্যই যুক্তি আছে, আপনি ডিনাই করতে পারবেন না তো। কিন্তু নারীবাদের এমন একটা এক্সপ্রেশনকে সে বের করে যেখানে মেয়েদেরকে বোঝায় ওই যে চ্যাট জিপিটির মতো যে না প্রস্টিটিউট আসলে ভালো, এটা ঝুঁকিপূর্ণ, কিন্তু ঝুঁকিটার জন্য নারীটা দায়ী না। আরে ভাই যেটা ঝুঁকিপূর্ণ সেটাকে তুমি ঝুঁকিপূর্ণ বলতেছো না কেন, তুমি পিছলাইতেছো কেন? আপনি দেখেন কথা বলে চ্যাট জিপিটির সাথে সে পিছলাবে, ফ্রি ভার্সনেই কথা বলেন। শয়তান থেকে আমাদেরকে বাঁচতে হবে, ইবলিস থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদের পুরুষ এবং নারীদেরকে বাঁচাইতে হবে, আমাদের পুরুষদেরকে বুঝাইতে হবে নারীবাদের ভালো দিকটা কি, আবার আমাদের নারীদেরকে বুঝাইতে হবে ইসলামের সৌন্দর্যটা কি, যে ইসলাম তাকে যে প্রোটেকশনটা দেয় পশ্চিমারা সেই প্রোটেকশন দেয় না। পশ্চিমারা তাকে সামনাসামনি বলে, বিল গেটস বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, সামনাসামনি বলে যে সে মেয়েদের জন্য মানে কি বলবো মেয়েদের সম্মান রক্ষায় সে মারা যাচ্ছে, বাট আলটিমেটলি তার নাম দেখবেন আপনি এপস্টিন ফাইলে। সো ইন রিয়ালিটি ইসলাম যেভাবে নারীদেরকে সম্মানিত করছে, যদি ইসলামকে প্রপারলি বুঝি আমরা এবং আমরা যদি সেটাতে তার ছায়াতলে আসি, মুসলমানরা একটা দীর্ঘ সময় যেভাবে নারীদের সম্মানকে হোল্ড করছে, নিরাপত্তাকে হোল্ড করছে, অধিকারকে হোল্ড করছে, এই জন্য পৃথিবীর ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইউনিভার্সিটি এখনো মুসলিম বিশ্বে একজন নারীর তৈরি করা। নারীর শিক্ষার হার যখন এত বেশি ছিল 1000 সাল থেকে 1500 সাল পর্যন্ত, নারীর শিক্ষার রেট যা ছিল তার 10 ভাগের 1 ভাগ শিক্ষার রেট ছিল তখন পশ্চিমায়।